আমার নাম আরিফ। জীবনে প্রথমবার যখন সৌদি আরব কথাটা শুনেছিলাম তখন আমি ক্লাস 5-এ পড়ি। আমার খালু তখন দেশে এসেছিলেন। হাতে সোনার আংটি, পরনে চকচকে জুব্বা, মুখে হালকা দাড়ি আর একগাল হাসি। সবাই বলছিল, বড় ভাগ্য তার, আল্লাহর ঘরের মেহমান। তখন থেকে আমার মনে হয়েছিল একদিন আমিও যাব, সৌদি আরব যাব, মাকে নিয়ে হজ করব আর ভাইটাকে মানুষ করব। আমাদের ঘরে টাকা ছিল না, কিন্তু স্বপ্ন ছিল। বাবা অনেক আগেই মারা গেছেন। মা বুড়ি হয়ে গেছে সময়ের আগেই। ছোট ভাই রাশেদ, সে এখন কলেজে পড়ে, টিউশনি করে নিজের খরচ চালায়। আমি চেষ্টা করেছি চাকরি করতে, সেলসে, দোকানে, এমনকি গার্মেন্টসে, কিন্তু কিছুতেই জীবন বদলায় না। এমন সময় একদিন আমাদের গ্রামের একজন বলল, ভাই, সৌদি যাবার একটা লাইন আছে, পাসপোর্ট থাকলে দ্রুত চলে যাবেন, ভিসা রেডি আছে, শুধু 90,000 লাগবে। আমি বিশ্বাস করলাম। আমি তো চাই একটা সুযোগ। মার চিকিৎসা করাতে চাই, ভাইটাকে পড়াতে চাই, ঘরের চালটাও বদলাতে চাই। বাড়ি ফিরে মাকে বললাম, আম্মা, একটা সুযোগ পাইছি, শুধু টাকা জোগাড় করতে হবে। মা একটাও প্রশ্ন না করে গরুর বাছুরটা বিক্রি করে দিলেন। নিজের কানের দুল খুলে দিয়ে বললেন, তুই যা, আমি কানের আওয়াজ না শুনলেও চলবে। তুই যদি পারিস তবেই আমার কানে শান্তির শব্দ আসবে। এরপর আমি আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি গেলাম। কারো কাছে 5,000, কারো কাছে 10,000। কেউ বলল, তোরা তো গরিব ঘরের ছেলে, সৌদি গিয়ে কতদিন টিকতে পারবি? কেউ বলল, আমার ছেলেও যাওয়ার চেষ্টা করছে, তোকে আগে কেন দেই? তবু টুকরো টাকায় টাকায় 80,000 পর্যন্ত উঠল। বাকি 10,000 এনজিও থেকে ধার নিল মা। সব টাকা তুলে দিলাম কামাল ভাইয়ের হাতে। তিনি খুব সুন্দর করে বললেন, ভাই, রেস্ট নিয়েন, আর কিছু লাগবে না, সব আমি ম্যানেজ করতেছি। 3 সপ্তাহের মধ্যে ফ্লাইট, ইনশাআল্লাহ। আমি আবার স্বপ্ন দেখতে শুরু করলাম। পাসপোর্ট ছিল আগেই করা, কিন্তু ঠিক সময় মেডিকেল করাতে গিয়ে দেখা গেল রিপোর্টের সমস্যা এসেছে। ডাক্তার বলল ফলো আপ লাগবে, কিছু রক্তে ইনফেকশনের রিপোর্ট আসছে। তখন আবার এক নতুন যুদ্ধ শুরু হলো। এদিকে দালাল বলছে, ভাই, এভাবে চললে অন্যজনকে ভিসা দিতে হবে, আপনি একটু দ্রুত করেন। আমার মাথায় আগুন, নিজের শরীর, পকেট, দালাল সব কিছুর চাপ। রাশেদ তখন চুপচাপ, সে নিজে কাজ করতেও রাজি হয়ে গেল, যেন আমি চলে যেতে পারি। কিন্তু ততদিনে আরও 5,000 টাকা খরচ হয়ে গেছে। আমি আবার ধার করলাম। এত কিছুর পর হঠাৎ এক রাতে ফোন এলো, ভাই, ফ্লাইট রেডি, আগামীকাল রাত 3টায় আপনার ফ্লাইট। আজ রাতেই ঢাকায় চলে আসেন, কাল আমরা পাসপোর্ট আর টিকিট হাতে দিব। আমি দৌড়ে ব্যাগ গোছালাম। একটা শার্ট, এক জোড়া প্যান্ট, একটা পুরনো জুতা আর একটা ছোট্ট বালিশ। মা ভোর 4টায় নিজ হাতে রান্না করে একটা ছোট্ট প্যাকেটে রুটি আর ভাজি গুজে দিলেন। বললেন, এটা প্লেনে খাইস। রাশেদ কিছু বলে না, শুধু আমার দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। আমি বুঝি ও কাঁদতে চায়, কিন্তু কাঁদছে না। ঢাকা এসে বাস থেকে নামলাম, সোজা গেলাম সেই অফিসে যেখানে আমার পাসপোর্ট থাকার কথা। তখন রাত 11টা। দেখি অফিস বন্ধ। আশেপাশের লোক বলে, এই অফিস তো 3 দিন হলো তালা দেওয়া। ফোন করি, বন্ধ। আরেকটা নম্বরে করি, নাম্বার ইজ নট রিচেবল। আরেকটা নম্বরে করি, সুইচ অফ। সেই মুহূর্তে আমার হাত পা যেন কাঁপছিল না, বরং শরীরটাই হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমি রাস্তার পাশে একা বসে পড়ি, মাথা নিচু। 1 কাপ চা কিনি, ঠুটে নেই, কিন্তু খেতে পারি না। রাত প্রায় 3টা। মা ফোন করে, তুই প্লেনে উঠছিস তো বাবা? আমি একটু থেমে বলি, হ্যাঁ আম্মা,
একটু দেরি হইতেছে, ফ্লাইট লেট। মা বলে, আচ্ছা সাবধানে থাকিস। ফোন কেটে দেয়। আমি কান্না থামিয়ে ফেলে দিই। কাঁদলে কি লাভ, কারু কানে তো পৌঁছাবে না। সেই রাতটাই ছিল আমার জীবনের সবচেয়ে লম্বা রাত। গাবতলী বাসস্ট্যান্ডের এক কোণায় একটা সিমেন্টের পিলারের পাশে বসেছিলাম। একটা ব্যাগ, একটা ফোন, আর এক বুক অপমান। সকালে বাড়ি ফিরলাম। রাস্তায় সবাই তাকায়, তুই না বিদেশ যাচ্ছিলি? কেউ বলে, সব দালাল এক, ঠকাইছে তোকে। রাশেদ চুপচাপ দরজা খুলে দিল। মা কিছু জিজ্ঞেস করে না, শুধু বলে, তুই ভালো আছিস তো বাবা? আমি মাথা নিচু করে হ্যাঁ বলি। আমি মোবাইলটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকি। তারপর নিজের মনে বলি, এবার আমি যাব, কিন্তু নিজের শর্তে। এইবার কেউ আমাকে ঠকাতে পারবে না। এইবার আমি সত্যিকারের প্রবাসী হয়ে উঠব। ভিসা ছাড়াই যুদ্ধ শুরু হয়ে গেছে আমার। মেসেজ করল, কতদিন আর অন্যের করুণার পাত্র হয়ে থাকব? কতদিন আর আত্মীয়দের কাছে হাত পাতব? কতদিন শুনব তুই বিদেশ যেতে পারবি না? আজ থেকে আর নয়। আমি জানি আমার মা একদিন আবার হাসবে। রাশেদও একদিন বুক ফুলিয়ে বলবে, এটাই আমার ভাই। মনে মনে ঠিক করে ফেলেছি, রাত জেগে কাজ করব, দিনভর খেটে মরব, কিন্তু টাকাটা জমাবো নিজের হাতে। কোনো দালালের পিছনে ঘুরব না। যদি 1 বছর লাগে লাগুক, 2 বছর লাগলেও আমি থামব না। আমার এই স্বপ্ন আমি একা দেখব না। আমার মায়ের চোখে যে অশ্রু জমে থাকে, প্রতিটি অশ্রুই আমার শপথ। আমি যাব, নিজের শর্তে, নিজের যোগ্যতায়। আর সেদিন আমি ফোনে বলবো, আম্মা দোয়া করো, আমি আসলেই যাচ্ছি এবার। সেদিন মা কান্না করবে, কিন্তু আনন্দের কান্না। আমি জানি আমার পথ সহজ নয়। আজকের মতো হাজার বাধা আসবে, আবার টাকা লাগবে, আবার কেউ প্রতারণা করবে, কিন্তু এবার আমি একা নই। আমার মায়ের দোয়া আছে, আমার ভাইয়ের ভরসা আছে। আমি নিজেই হয়ে উঠব আমার এজেন্ট, নিজেই শিখব পাসপোর্টের নিয়ম, ভিসার কাগজ, নিজের ঘামের টাকায় টিকিট কেটে যাব। যে রাত আমাকে কাঁদিয়েছে, সেই রাতই আমার চোখে আগুন জ্বালিয়েছে। আমি ভেঙে যাইনি, বরং আমি আজ আরও শক্ত। আমার চোখের পানির প্রতিটি ফোঁটা আমার ভবিষ্যৎ সিমেন্ট। এইবার আমি প্রমাণ করব, প্রবাসী মানে শুধু টাকা পাঠানো নয়, প্রবাসী মানে লড়াই করে নিজের ঘরকে হাসানো। হয়তো একদিন আমি সৌদির সেই কঠিন মরুভূমির মাটিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলবো, আলহামদুলিল্লাহ, আমি পারলাম। এবং সেদিন আমি ফিরে আসব মায়ের কপালে চুমু খেতে, ভাইকে নিজের হাতে নতুন জামা দিতে। আমি স্বপ্ন দেখব, এবার আর কোনো চোখে জল নেই, শুধু হাসি আর তৃপ্তি। প্রবাসের গল্প সবার এক না। কারো গল্প ফ্লাইট থেকে শুরু হয়, আর কারোটা শুরু হয় ফ্লাইট মিস হওয়ার ঠিক আগের রাতে। আরিফের গল্প শুরু হলো সেখান থেকে, যেখানে কান্না শব্দ করে না, শুধু চোখের পানি বালিশে সকিয়ে যায়। এটাই ছিল তার প্রথম যুদ্ধ। এখনও সৌদির মাটি তার পায়ের নিচে পড়েনি, তবু সে একজন সত্যিকারের প্রবাসী। ভেতরে ভেতরে যুদ্ধ করতে শিখে গেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরবর্তী পর্ব সবার আগে পেতে আর 90-এর সেই দিনের গল্পে ফিরে আসতে। একটা সময় ছিল, ফেব্রুয়ারি মাস মানেই ছিল একটা অন্যরকম উত্তেজনা। না, শুধু 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদদের ফুল দেওয়া নয়, আরেকটা জিনিস ছিল যেটার জন্য আমাদের স্কুল ব্যাগ আরও ভারী হয়ে উঠত, বইমেলা। হালকা ঠান্ডা, দুপুরের নরম রোদ
আর বাতাসে ধুলো মিশ্রিত কাগজের ঘ্রাণ। মনে হতো বইয়ের পাতারও কি আলাদা একটা গন্ধ হয়। বিকেলের পরে আমরা বন্ধুরা বাংলা একাডেমির পথে হাঁটতাম, হাতে 50 টাকার নোট, বুকে 1000 টাকার স্বপ্ন। কারো পছন্দ ইতিহাস, কেউ খোঁজে কবিতার বই, আর কেউ আসে শুধু হুমায়ুনের নতুন উপন্যাসের খোঁজে। মাঠ জুড়ে তাঁবু, স্টলের সামনে দীর্ঘ লাইন, প্রিয় লেখকের স্বাক্ষর পাওয়ার জন্য অপেক্ষারত মুখগুলোতে একটা স্বপ্ন লুকিয়ে থাকত। হাতে নতুন ছাপা ফাল্গুনের দিন বই নিয়ে এক ভদ্রলোক হাঁটছেন। গন্ধটা যেন কাগজের নয়, মনের ভেতরের ভালোবাসার। একপাশে কেউ সেই তুমি বইয়ের পাতা উল্টাচ্ছেন, চোখে মুখে এক চুপচাপ অভিমান। মনে হয় কেউ হয়তো তার জীবনের সেই মানুষটার অপেক্ষা করে বসে আছে কোনো এক পাতায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের বইয়ের ভাঁজে দাগ দেওয়া এক লাইন, ভালোবাসার কোনো প্রতিশ্রুতি নেই, কেবল অনুভব আছে। ওই অনুভবের ভেতরেই তো লুকিয়ে থাকে হাজারো অপ্রকাশিত গল্প। বইমেলা তখন শুধু বই কেনার জায়গা নয়, ওটা ছিল নিজেকে খুঁজে পাওয়ার জায়গা। কারণ প্রতিটা মানুষ তার নিজের গল্পটাই খুঁজে বেড়ায় বইয়ের ভাঁজে। কখনো কখনো কোনো এক নতুন কবিতার বইয়ের ভাঁজে ভবিষ্যতের প্রেমিকার চোখের ভাষা পাওয়া যেত। সন্ধ্যার পর চারদিকের আলো জ্বলে উঠলে বইমেলা যেন হয়ে যেত বর্ণিল কোনো উৎসব। কাগজের গন্ধে, আলোতে, ছায়ায় আমরা নিজেরাই একটা গল্পের চরিত্র হয়ে উঠতাম। আজ বইমেলা অনেক বেশি ডিজিটাল, বারকোড, স্ক্যান, পেমেন্ট অ্যাপ। তবুও যেন কোথাও হারিয়ে গেছে সেই কাগজে মুখ গুজে হারিয়ে যাওয়ার আনন্দটা। আপনার কাছেও যদি সেই ফাল্গুনের দিন, সেই গন্ধ, সেই ভালোবাসার মুহূর্তগুলো থেকে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ সামনে আসছে আরও গল্প, আরও স্মৃতি, আরও 90-এর দিনগুলি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্ব সবার আগে পেতে আর 90-এর সেই দিনের গল্পে ফিরে আসতে।